সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার যশোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন প্রভাষক সোহেল রানা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন চলছে বৃক্ষরোপণ সপ্তাহ বা বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষরোপণ কর্মসূচি, যেটাই বলেন। প্রতি বছরের নয়, এবারও চলছে, তবে এবারে মাসব্যাপী চলবে বৃক্ষরোপণ কর্মসূচি। আর কথা বলছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথির সঙ্গে। কেমন আছেন স্যার আপনি? ধন্যবাদ মাসুম ভাই, ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বৃক্ষরোপণ কর্মসূচি। তো আসলে একেবারে যেহেতু আপনি বৃক্ষরোপণের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনার প্রতিষ্ঠানে বা আপনার এলাকাতে, বাড়িতেও আমরা যতদূর জেনেছি, তো সব মিলিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়া দরকার। কেন দরকার বলে আপনি মনে করেন? বৃক্ষরোপণ তো আমরা এমনিতেই করি, কিন্তু কর্মসূচি বা উৎসব করে করার কি দরকার ছিল? ধন্যবাদ মাসুম ভাই। যেটা আপনি বললেন কেন দরকার, আসলে আপনি দেখেছেন যে এখনকার যে সময়গুলো, সেই সময়গুলোতে আবহাওয়ার যে একটা বৈরী পরিবেশ বা বৈরী দেখা যাচ্ছে, সেটা আমরা কম বেশি সবাই ফেস করছি। আপনি যদি বিশেষ করে দেখেন যে আমাদের, আপনাকে একটু তথ্য দিয়েই বলি যে 1961 সালে আপনার ঢাকাতে আপনার খুব ভালো মানের আবহাওয়া ছিল। আপনার যে বছরব্যাপী যদি হিসাব করা হয়, সেখানে 80 দিন, মানে এক বছরে 80 দিন আপনার খুব ভালো আবহাওয়া ছিল, যেটা খুব মানে সবার জন্য খুব ভালো ছিল আর কি। হ্যাঁ, শরীরের দিক থেকে বা ইয়ের দিক থেকে। আর বৈরী ছিল মাত্র 7 দিন। বৈরী বলতে আমি বোঝাচ্ছি যে একেবারে অসহ্য, এরকম ছিল 7 দিন। কিন্তু তারই প্রেক্ষাপটে যদি 2022 সাল দেখেন, তাহলে এই 22 সালে এসে আপনার যে এই যে মানে আরামদায়ক যে দিনগুলো, এই দিনের সংখ্যা কমে আসছে, মাত্র 60 দিনের মতো হবে। যে 60 দিনের মতো আপনার ভালো লাগার বিষয়, মানে আবহাওয়াগত জায়গায় আপনার ভালো লাগবে। মানে আজকের দিনটা, আমরা অনেক সময় বলি না আজকের দিনটা খুব ভালো লাগছে, এরকম 60 দিন। আর আপনার যে ওই যেটা বললাম এর আগে, বৈরী মানে একেবারে খারাপ লাগার যে সংখ্যা, সেটা ছিল 61 সালে 7 দিন। আর এখন ওই যে 22 সালে সেটা এরকম খারাপ লাগার দিন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে 21 দিন। মানে যেটা খুব মানে অসহিষ্ণু আর কি, খুব বেশি আপনার ভালো লাগবে না, এরকম সংখ্যাগুলো দাঁড়াচ্ছে 21 দিন। তার মানে 3 গুণ বেড়েছে। ঠিক আছে, খারাপ লাগার সংখ্যাটা 3 গুণ বেড়েছে, আবার ভালো লাগার সংখ্যাটাও কমে গেছে। তার মানে এই যে কমে যাওয়া, মানে এটার কারণেই মূলত যে আবহাওয়াগত যে চেঞ্জ, মানে যে আমাদের সমাজ বাস্তবতায় যদি আপনি ধরেন যে নদী একটা প্রসঙ্গ, যে নদীগুলো আপনার যে নদীর যে পানির যে আপনার যে পানির স্রোতের, হ্যাঁ, যে ধারা, ওটার মধ্য দিয়ে একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু আসে, আবার ঠিক একইভাবে শীতল আবহাওয়া আসে। সেটাও দিন দিন একটু কমে গেছে। আবার গাছ টাছ কেটে ওই সব জায়গায় বাড়ি ঘরদোর বা যে বিভিন্ন ধরনের ইমারত তৈরি হচ্ছে, যার কারণে আপনার গাছের সংখ্যাটা কমে যাচ্ছে। বা আপনার যেটা আমরা এর আগেও জানি যে একটা শহর ভালো মতো এস্টাবলিশ করতে হলে 25% গাছ থাকা দরকার। সেখানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো আবহাওয়াগত জায়গায় আপনার যে গাছের উপযোগী, সেখানে আমাদের মাত্র 16%-এর মতো আছে। তাহলে সেইটা আপনার যে যদি এখান থেকে উত্তরিত হতে হয়, তাহলে আসলে আমাদের সবাইকেই সচেতনভাবে গাছ লাগানো উচিত বলে। আচ্ছা, আমরা একটা প্রবাদে শুনি যে একটি গাছ কাটলে সেখানে 3টে, কেউ বলে 5টা গাছ রোপণ করতে হয়। তো বাংলাদেশে আমরা এটা প্রবাদেই বলি, আসলে বাস্তবতা এটা কতটুকু আগাচ্ছে বা এটা কতটুকু করা প্রয়োজন? আপনাকে যেটা বললাম এর আগে, তো বললাম যে আমাদের এখানে 25% যে আমরা স্ট্যান্ডার্ডলি ধরি 25%, কিন্তু একসময় আমাদের 25%-এরও বেশি ছিল। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সেটা আপনার যেটা বললাম 16%-এর মতো চলে আসছে। তার মানে ওই জায়গায় আমরা স্ট্যান্ডার্ড জায়গায় এখন আর নাই। তাহলে যে প্রশ্নটা আপনি করলেন যে একটা গাছ কাটলে 3টা লাগানোর প্রসঙ্গ, তাহলে তো সেটা থাকছে না। 3টা লাগালে তো আরো বেশি হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমরা কি করছি, আরো বেশি কেটে ফেলছি। তার মানে আসলে লাগাচ্ছেন। আচ্ছা, এটা আসলে শুধু এটা নীতিবাক্য বললে হবে না, আমাদেরকে কেটে আবার লাগাতেও হবে। পাশাপাশি আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করি, সেটা আমাদের সামাজিক বন বিভাগ যে সামাজিক বনায়ন বলে একটা কর্মসূচি আছে, তারা রাস্তার সাইডে বা অন্যান্য সরকারি যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে তারা সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপণ করে থাকে।
কিন্তু আমরা বরাবরই দেখি বিভিন্ন সময় রাজনৈতিক শক্তি দ্বারা এই গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, কখনো ডাল কেটে লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়, কখনো বড় ধরনের বৃক্ষগুলোকে আমরা কেটে বিক্রি বা চোরাই পথে বিক্রি করতে দেখা যায়। তো সর্বশেষ এই 2025-এ এসে এই প্রবণতা আরও বেড়েছে। রোড সাইডের গাছ, বিশেষ করে বর্তমান সময়ে বা বর্তমান সরকারের তেমন কোনো পদক্ষেপ আমি দেখছি না। তো এইটা আসলে বিবেকবান মানুষ হিসেবে করাটা কতটুকু উচিত, বা এটা রোধ করার জন্য কি করণীয় আমাদের? ধন্যবাদ। আপনি তো নিজেই বলেছেন যে আসলে এটা তো মানে যদি আপনি বলেন এটা এক ধরনের অপরাধী, বড় ধরনের অপরাধ, যেটা আমরা বুঝি না। আসলে আমাদের ব্যক্তিগত স্বার্থের কারণেই দেখা গেল যে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থটাকে নেওয়ার জন্যই রাষ্ট্রের বা যে সমাজের, বিশেষ করে এটা তো আপনার বৈশ্বিক যে উষ্ণায়ন, এটা তো সামাজিকভাবেই ইফেক্টটা হয়, বিশ্বের প্রত্যেকটা মানুষই ছাপার করে। তাহলে সেই জায়গায় আমরা ক্ষতি করে ফেলছি আমার ব্যক্তিগত স্বার্থের কারণে বা একটা গোষ্ঠীগত স্বার্থের কারণে আমরা এই ক্ষতিটা করে ফেলছি। সমাজ বাস্তবতায় সব জায়গায় এরকমই প্রসঙ্গগুলো আছে, যেটা আপনি এর আগে বলেছেন যে নদীর ধারে যে সামাজিক বনায়নের প্রসঙ্গ বা আপনার যে রাস্তার ধারে, ঠিক আছে, এটা তো খুবই একটা ভালো বিষয়। কিন্তু যখনই আপনার যে এই যে গাছ কেটে ফেলা হচ্ছে যে আপনার বিভিন্নভাবে চোরাইভাবে, এটা তো অবশ্যই একটা অমানবিক প্রসঙ্গ। তো সেই জায়গা থেকে তো অবশ্যই দণ্ডনীয় বটে, কিন্তু বাস্তবে প্রয়োগটা আমরা পাচ্ছি। হ্যাঁ, সেই জায়গা থেকে হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা ঠিক, কিন্তু ওইটা থেকে পরিত্রাণ পাইতে হলে একটা সামাজিক শক্তি তৈরি করা দরকার, যেটা ওই আপনার যে এই ইয়েটাকে বাধা দান করবে। হ্যাঁ, বাধা দান করবে। এটা যদিও আপনার যে প্রশাসনিকভাবে এটা কিন্তু সব জায়গায় মানে নজর দেওয়া সম্ভব না। তাহলে একটা সামাজিক শক্তি যদি প্রত্যেকটা জায়গায় আমরা তৈরি করতে পারি, তাহলে সেই শক্তি দিয়ে হ্যাঁ এইভাবে যে নদীর ধারে সেখানে একটা লোকাল, হ্যাঁ এটা আপনি ভালো বলেছেন। কারণ ওরা তো 4-5 জন মিলে এটা করে, দেখা গেল অনেক সময় 2-1 জন দেখছে, কিন্তু এটা প্রোটেক্ট করতে পারছে না। কিন্তু যদি প্রত্যেকটা জায়গায় একটা সামাজিক শক্তি হয়, তারা 10-12 জন থাকে, তাহলে ওটা ইজিলি প্রোটেক্ট করতে পারবে। এই একটা সচেতন সামাজিক শক্তি একটা তৈরি করা দরকার সমাজের মধ্যে। তবে পাশাপাশি আমি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি নিজে যখন দেখি যে রোড সাইডে গাছ কাটা হচ্ছে, তখন আমি নিজে বন বিভাগকে টেলিফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করি, কিন্তু তাদের